মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি জানে। মাননীয় স্পিকার, আমার মাননীয় সংসদ সদস্য খুব সুন্দর সুন্দর বক্তৃতা দিয়েছেন। বক্তৃতাগুলো পল্টন ময়দান, প্রেস ক্লাব, ঢাকার রাজপথের জন্য, মুক্তাঙ্গন অনেক বেশি জুসি, অনেক বেশি প্রাসঙ্গিক। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো দুইটা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি দুইটা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, এই সংসদে আজকে যদি 2024 সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত, প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে। আজকে 2008 সাল 2018 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। 2024 সালের কোনো এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো, 300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়। কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে, আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি এবং আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দ্য আমাদের রাইট অর রং, আমরা যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো দুইটা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি দুইটা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড়, আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাশ না হোক, আগামী বছর পাশ না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাশ হবেই হবে। মাননীয় স্পিকার, আমার মনে হয় উনি সব পড়েছেন, শুধু বিলটা পড়েননি। এই বিলটা এনেছি, বিলটার প্রথম লাইনেই দেওয়া আছে, যেহেতু মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন এবং যাতে করে 2009 সালের আইনটা বাতিল করে দিয়েছিলেন, মানবাধিকার কমিশনের জায়গাটা অসম্পূর্ণ না থাকে, ফাঁকা না থাকে, সেই কারণে আপাতত আমরা 2009 সালের আইনটাকে রেস্টোর করেছি, কেউ বলতে যাতে না পারে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন নাই। সুতরাং সব পড়লাম, প্রথম লাইনটাই পড়লাম না যে 2025 সালের আইনটা আমরা অধিকতর যাচাই বাছাই করার জন্যই এনেছি। কেন অধিকতর যাচাই বাছাই করার প্রয়োজন? মাননীয় স্পিকার, 2025 সালের যে অধ্যাদেশটা আমাদের সামনে এনে দেওয়া হয়েছে, এই অধ্যাদেশের দুইটা ইমপ্লিকেশন আছে। একটি ইমপ্লিকেশন হলো, আমরা যখন কোনো আইন করি, কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাক্ট করি, সেটা যদি এমন হয় যে এটা করেছি উইথ অ্যান আলটেরিয়র মোটিভ, এটা যদি এমন হয় যে এটা করেছি উইথ এ ম্যালাফাইডি মোটিভ, যদি এমন হয় যে বিএনপি ক্ষমতায় আসবে তাকে কোনোভাবেই কাজ করতে দেওয়া হবে না, সেরকম উদ্দেশ্য যদি থাকে, সে ধরনের উদ্দেশ্যপূর্ণ আইনের ভাষায় বলছি,
জুডিশিয়াল রিভিউয়ের ভাষায় বলছি, কনস্টিটিউশনাল লয়ের একজন ছাত্র হিসেবে বলছি, দ্যাট ল ইজ এ ভয়েড অফ ইনিশিয়াল ল। মানে স্পিকার, মানবাধিকার কমিশন অধ্যাদেশ যেটা আনা হয়েছে 2025 সালের, সেই 25 সালের অধ্যাদেশের 16 ধারাটা যদি একটু কেউ ভালো করে পড়েন তাহলে দেখবেন এটা ভিকটিমের জন্য আরেকটি মানবাধিকার লঙ্ঘনের সমান। সেটা আমি আপনাদেরকে একটু পার্লামেন্টের সামনে বলছি। মাননীয় স্পিকার, এখানে বলা আছে মানবাধিকার কমিশন দুইভাবে মানবাধিকার ভায়োলেশনের একটা বিষয় টেক আপ করতে পারবেন। একটা সুমোটো পারবেন, আর একটা কারো কমপ্লেনের বেসিসে পারবেন। ভালো কথা পারলেন। কমপ্লেনের বেসিসে নেওয়ার পরে কতদিনের মধ্যে এটা অনুসন্ধান বা তদন্তে পাঠাবেন তার কোনো গাইডলাইন নাই। তারপরে বললেন যেদিন পাঠাবেন সেদিন থেকে 30 দিনের মধ্যে একটা অনুসন্ধান হবে, অথবা তদন্তে সরাসরি পাঠাবেন। ভালো কথা, অনুসন্ধান করে প্রাথমিক সত্যতা পাওয়ার পর একটা 30 দিনের রিপোর্ট পাইলেন। সেই রিপোর্টের পরে কি করবেন? মানবাধিকার সংস্থা আবার একটা তদন্ত করবেন। কতদিনের মধ্যে তদন্ত করবেন সেটার গাইডলাইন নাই। ভালো কথা, আরেকটা রিপোর্ট নিলেন 2 মাস পরে, সেটাও ভালো কথা। রিপোর্ট নেওয়ার পরে দুই পক্ষকে ডাকাডাকি করবেন, দুই পক্ষকে শুনবেন। শোনার পরে ওনারা 4টা কাজ করতে পারবেন। নাম্বার 1, জরিমানা করতে পারবেন। কিন্তু জরিমানা কত টাকা হবে, কিভাবে রিলাইজ হবে, কোন আইনে হবে তার কোনো গাইডলাইন এখানে দেওয়া নেই, আইনে বিধান নাই। মানে স্পিকার, বলা হচ্ছে কমিশন ক্ষতিপূরণ ইম্পোজ করতে পারবেন। ক্ষতিপূরণ কত টাকা হবেন, কি পরিমাণ হবেন, কি গাইডলাইন হবে, কিভাবে রিলাইজ হবে, কার কাছে যাবে, তার কোনো গাইডলাইন এই আইনের মধ্যে নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মানবাধিকার আইন কমিশনে বলা হচ্ছে আরেকটা কি করতে পারবেন? ওনারা সুপারিশ করতে পারবেন ওই ভিকটিম মামলা করতে পারবেন নাকি কোনো জায়গায় ধর্ণা দিতে পারবেন। 2 বছর মানবাধিকার কমিশনের পিছনে দৌড়ায় দৌড়ায় মনে হবে যে আমি মামলা করতে পারবো কি পারবো না, সেই কারণে সুপারিশ নেওয়ার জন্য মানবাধিকার কমিশনে যাওয়ার দরকার নাই। আমাদের মতো যারা বটতলার উকিল আছে, মাননীয় স্পিকার, আমরাই বলতে পারি যে এটা মামলা যাবে কি যাবে না।